সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন রয়েছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রাইমারি টেট 2023কে লক্ষ্য করে পরিবেশবিদ্যার একটি অতি গুরুত্বপূর্ণ টপিক থেকে অতি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলি নিয়ে। একেবারে যে প্রাইমারি টেটের যে অফিসিয়াল সিলেবাস, সেই অফিসিয়াল সিলেবাস অনুযায়ী আজকে আমরা আলোচনা করব বজ্র ও বজ্র ব্যবস্থাপনা, অর্থাৎ ওএসটি অ্যান্ড ওএসটি ম্যানেজমেন্ট। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এবং অবশ্যই আপনার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে এই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে আপনার মতো আপনার বন্ধুরাও উপকৃত হয়। তো শুরু করছি আজকের আলোচনা। বজ্র ও বজ্র ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি নিয়ে একেবারে শুরু থেকে শেষ অবধি আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আজকে এই যে বজ্র এবং বজ্র ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো জেনে নিন। তো চলুন আজকের আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে। প্রথম প্রশ্ন হচ্ছে জৈব ভঙ্গুর বজ্র আমরা কাকে বলবো? তাহলে উত্তর হবে যেসব বজ্র পচনশীল এবং মাটিতে মিশে যেতে পারে তাদের জৈব ভঙ্গুর বজ্র বলে। তাহলে যেসব বজ্র পচনশীল মানে পচে যেতে পারে, অ্যান্ড কী হতে পারে, মাটিতে সেটা মিশে যেতে পারে, তাদের আমরা বলবো জৈব ভঙ্গুর বজ্র। ওকে, এরপরে কি বলেছে? জৈব অভঙ্গুর বজ্র আমরা কাকে বলবো? জৈব অভঙ্গুর বজ্র মানে যেসব বজ্র পচনশীল নয় এবং মাটিতে মিশে যেতে পারে না তাদের জৈব অভঙ্গুর বজ্র বলে। ওকে, তাহলে যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় না তাকে আমরা কি বলবো? জৈব অভঙ্গুর বজ্র বলবো। যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় না তাকে জৈব অভঙ্গুর বজ্র আমরা বলবো। ওকে, তারপরে কি বলেছে? যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাহলে আমরা তাকে কি বলবো? জৈব ভঙ্গুর বজ্র বলবো। এবার পরীক্ষায় একটা প্রশ্ন আসতেই পারে যে প্লাস্টিক তাহলে কি ধরনের বজ্র? এটা জৈব ভঙ্গুর বজ্র না জৈব অভঙ্গুর বজ্র? উত্তর হবে প্লাস্টিক জৈব অভঙ্গুর বজ্র। এই প্রশ্নটি মাধ্যমিক 2018, 19, 17 এবং 18তে এসেছিল। তো আপনারা যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন মাধ্যমিক জিওগ্রাফির একটা চ্যাপ্টারও রয়েছে জৈব এবং জৈব বজ্র এবং বজ্র ব্যবস্থাপনা। তো সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। তাহলে প্লাস্টিক হচ্ছে একটা জৈব অভঙ্গুর বজ্র। পরের প্রশ্ন কি? ওপেন ডাম্পিং কি? খোলা জমিতে বজ্র উন্মুক্তভাবে ফেলে রাখাকে ওপেন ডাম্পিং বলে। অর্থাৎ খোলা জমিতে আমরা কি করলাম? বজ্রগুলোকে জমা করলাম এবং সেটার মুখটাকে বন্ধ না করে যখন খোলাভাবে ফেলে রাখবো সেটাকে আমরা বলবো ওপেন ডাম্পিং। ওকে, এবার কি বলছে? বজ্র পৃথকীকরণ হলো শুষ্ক এবং আর্দ্র বজ্রের বাছাইকরণ পদ্ধতি। তাহলে বজ্র পৃথকীকরণটা কি? শুষ্ক এবং আর্দ্র বজ্রের যে বাছাইকরণ পদ্ধতি সেটাকে আমরা বলবো বজ্র পৃথকীকরণ। এবার দ্রুত মনে রেখো, এই পার্টে আমরা কতগুলো জিনিস আমরা মনে রাখবো। স্ক্রাবার, স্ক্রাবার বলতে বোঝায় গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনা পদ্ধতি। গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনা পদ্ধতিকে আমরা বলবো স্ক্রাবার। কম্পোস্টিংটা হচ্ছে জৈব বজ্র ব্যবস্থাপনা পদ্ধতিকে আমরা বলবো কম্পোস্টিং। আর ল্যান্ডফিলটা কি? কঠিন বজ্র ব্যবস্থাপনা পদ্ধতিকে আমরা বলবো ল্যান্ডফিল, কঠিন বজ্র ব্যবস্থাপনা পদ্ধতি। আর নিষ্কাশন হচ্ছে তরল বজ্র ব্যবস্থাপনা পদ্ধতিকে আমরা কি বলবো? নিষ্কাশন বলবো। তাহলে কতগুলো তথ্য আমরা জানলাম যে স্ক্রাবারটা হচ্ছে গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনা পদ্ধতি, কম্পোস্টিং হচ্ছে জৈব বজ্র ব্যবস্থাপনা পদ্ধতি, ল্যান্ডফিল হচ্ছে কঠিন বজ্র ব্যবস্থাপনা পদ্ধতি, নিষ্কাশন হচ্ছে তরল বজ্র ব্যবস্থাপনা পদ্ধতি। এবার আরও একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, স্ক্রাবার কী জন্য ব্যবহার করা হয়? তাহলে উত্তর হবে স্ক্রাবার হলো বায়ুদূষণ নিয়ন্ত্রণের যন্ত্র। অর্থাৎ বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার করা হয়। এইমাত্র তো আমরা জানলাম যে স্ক্রাবার হচ্ছে গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনা পদ্ধতি। তাহলে বায়ুদূষণ নিয়ন্ত্রণের যন্ত্র কোনটি বা বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? উত্তর হবে স্ক্রাবার। এরপরে বলছি যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় পরিস্রাবক ঘূর্ণায়ন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য কোনটি ব্যবহার করা হয়? উত্তর হবে পরিস্রাবক ঘূর্ণায়ন। ওকে, পরের প্রশ্ন হচ্ছে কি? কম্পোস্টিং কি? কম্পোস্টিং হলো জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন পদ্ধতি। যখন জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন করা হবে, অর্থাৎ যে পদ্ধতিতে জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন করা হয় তাকে আমরা বলবো কম্পোস্টিং। ওকে, তারপরে কি বলা হয়েছে? ল্যান্ডফিল বা ভরাটকরণ হলো
কঠিন বজ্র পদার্থ মাটিতে পুঁতে অপসারণ পদ্ধতি। তাহলে আমরা একটু আগে জানছিলাম যে ল্যান্ডফিল বা ভরাটকরণ এটা কঠিন বজ্র অপসারণের সঙ্গে যুক্ত। তাহলে ল্যান্ডফিল বা ভরাটকরণ হলো কঠিন বজ্র পদার্থ মাটিতে পুঁতে অপসারণ পদ্ধতিকে আমরা বলবো ল্যান্ডফিল বা ভরাটকরণ। ওকে, এরপরে কি বলেছে, সিকিওর ল্যান্ডফিলিং বলা হয় বিপজ্জনক বজ্র পদার্থ ফেলার জায়গাকে। তাহলে সিকিওর ল্যান্ডফিলিং আমরা কাকে বলবো, বিপজ্জনক বজ্র পদার্থ ফেলার যে জায়গা তাকে আমরা বলবো সিকিওর ল্যান্ডফিলিং। ওকে, তারপরে কি বলা হয়েছে, নিষ্কাশন হলো নর্দমা বা পাইপের মাধ্যমে তরল বজ্র অপসারণ পদ্ধতি। নিষ্কাশন কথাটা কার সঙ্গে যুক্ত, তরল বজ্র ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। তাহলে নিষ্কাশন হলো নর্দমা বা পাইপের মাধ্যমে তরল বজ্র অপসারণ পদ্ধতিকে আমরা কি বলবো, নিষ্কাশন বলবো। তো বোঝা যাচ্ছে, আশা করি আপনাদের প্রত্যেকের জিনিসগুলো বোধগম্য হচ্ছে। চলে যাব পরের যে প্রশ্ন রয়েছে, বিষাক্ত বজ্র আমরা কাকে বলবো। তাহলে যে বজ্র থেকে নানা ধরনের বিষক্রিয়তার উদ্ভব হয় এবং যা পরিবেশ বান্ধব নয় তাকে আমরা বলবো বিষাক্ত বজ্র। যে বজ্র থেকে নানা ধরনের বিষক্রিয়তার উদ্ভব হয় এবং যা পরিবেশ বান্ধব নয় তাকে আমরা কি বলবো, বিষাক্ত বজ্র বলবো। বিষাক্ত বজ্রকে হেজার্ডাস ওয়েস্টি বলা হয়। তাহলে বিষাক্ত যে বজ্র রয়েছে সেই বিষাক্ত বজ্রকে হেজার্ডাস ওয়েস্টি বলা হয়। বিষহীন বজ্র কাকে বলবো, যে সমস্ত বজ্রে বিষক্রিয়তা নেই ও পরিবেশের কোনো ক্ষতি করে না। তাহলে এমন কিছু বজ্র পদার্থ রয়েছে যেগুলোর কোনো বিষক্রিয়তা নেই এবং সেগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না, সেগুলোকে আমরা বলবো বিষহীন বজ্র। ওকে, এবার কি বলেছে, সংক্রামক বজ্র কোনগুলোকে বলবো, যেসব বজ্র মানুষের শরীরে রোগ ছড়ায়, যেসব বজ্র মানুষের শরীরে রোগ ছড়ায় তাকে আমরা বলবো সংক্রামক বজ্র। ওকে, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় কোন রোগটি, উত্তর হবে আমাশয়। দূষিত জল থেকে সৃষ্টি হয় একটা রোগ যেটা হচ্ছে আমাশয়। এই আমাশয় হচ্ছে একটা আদ্যপ্রাণী ঘটিত রোগ। ওকে, এরপরে কি বলেছি, ইওএসটি বা বাতিল কাকে বলবো আমরা, ইওএসটি কাকে বলবো। তাহলে উত্তর কী হবে, ইওএসটি হচ্ছে বাতিল ইলেকট্রনিক্স যে দ্রব্য সেগুলোকে আমরা ইওএসটি বলবো। বা বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ই বজ্র বা ইওএসটি। বৈদ্যুতিন যে বজ্রগুলো রয়েছে সেগুলোকে সংক্ষেপে বলা হয় ইওএসটি বা ই বজ্র। তাহলে ইওএসটি হচ্ছে বাতিল ইলেকট্রনিক্স দ্রব্যকে বলে, বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ইওএসটি। ওকে, যেমন কম্পিউটার আমরা যদি দেখি, টিভি, রেডিও এর বাদ পড়া টুকরো অংশ ইলেকট্রনিক্স বজ্র বা ইওএসটির উদাহরণ। তাহলে কম্পিউটার, টিভি, রেডিও এর যা বাদ পড়া টুকরো অংশ যেগুলো ইলেকট্রনিক্স বজ্র বা ইওএসটি এর উদাহরণ। ওকে, এবার মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখব, বজ্র ব্যবস্থাপনায় 3R কি। 3R বলতে রিডিউস, রিইউজ, রিসাইকেল এই তিনটাকে বোঝায়। রিডিউস, রিইউজ, রিসাইকেল এই তিনটাকে বজ্র ব্যবস্থাপনায় 3R বলা হয়। ওকে, এর পরের প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় 4R কোনগুলো। 4R হচ্ছে রিডিউস, রিইউজ, রিসাইকেল, তার সঙ্গে যুক্ত হবে অ্যান্ড রিফিউজ, এই রিফিউজটা যুক্ত হবে। তাহলে 4R হলে হবে রিডিউস, রিইউজ, রিসাইকেল আর রিফিউজ। আর যদি 3R বলে রিডিউস, রিইউজ, রিসাইকেল, সবশেষে যুক্ত হবে রিফিউজ যখন 4R বলবে। ওকে, আচ্ছা, রিডিউসটা কি, রিডিউস মানে হ্রাস করা। অপ্রয়োজনীয় জিনিস পরিবেশ থেকে কমিয়ে ফেলার পদ্ধতিকে আমরা বলবো রিডিউস। এই যে চারটা জিনিস বা তিনটে জিনিস বললাম তার প্রথমটা রয়েছে রিডিউস। রিডিউস মানে হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস পরিবেশ থেকে কমিয়ে ফেলার পদ্ধতি, মানে হ্রাস করার পদ্ধতিকে আমরা বলবো রিডিউস। ওকে, তারপরে কি বলা হয়েছে, রিইউজটা কি, বজ্রের গুণমান বৃদ্ধি করে বজ্রকে পুনরায় ব্যবহার করার পদ্ধতি। রিইউজ মানে কি, ইউজ মানে ব্যবহার করা, রিইউজ মানে পুনরায় ব্যবহার করা। তাহলে বজ্রের গুণমান বৃদ্ধি করে যখন বজ্রটাকে আমরা পুনরায় ব্যবহার করব সেটা হচ্ছে রিইউজ। আর রিসাইকেলটা কি, বিজ্ঞানসম্মতভাবে বজ্রকে পুনরায় সম্পদে ফিরিয়ে আনার পদ্ধতিকে আমরা বলবো রিসাইকেল। বিজ্ঞানসম্মতভাবে বজ্রকে পুনরায় সম্পদে যখন ফিরিয়ে আনবো সেটা হচ্ছে রিসাইকেল। আর রিফিউজ মানে কি, পরিবেশ থেকে বজ্রকে পরিত্যক্ত বা বর্জন করার পদ্ধতি। অর্থাৎ পরিবেশ থেকে বজ্রটাকে যখন আমরা পরিত্যক্ত করে দেবো বা বর্জন করে দেবো সেটাকে আমরা বলবো রিফিউজ। ওকে, তাহলে চারটা টার্ম যে আমরা পেয়েছিলাম 4R, সেই চারটা টার্মের মানে আমরা জানলাম। রিডিউস মানে আমরা জানলাম অপ্রয়োজনীয় জিনিস পরিবেশ থেকে কমিয়ে ফেলার পদ্ধতি। রিইউজ মানে আমরা জানলাম বজ্রের গুণমান বৃদ্ধি করে বজ্রকে পুনরায় ব্যবহার করার পদ্ধতি। রিসাইকেল মানে আমরা জানলাম বিজ্ঞানসম্মতভাবে বজ্রকে পুনরায় সম্পদে ফিরিয়ে আনার পদ্ধতি, মানে একটা বজ্র থেকে যখন আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে আবার নতুনভাবে কিছু সৃষ্টি করব সেটা হচ্ছে রিসাইকেল। আর রিফিউজ মানে কি, পরিবেশ থেকে বজ্রকে পরিত্যক্ত বা বর্জন করব যখন, বা সেটাকে বাদ দিয়ে দেবো, টোটালি রিফিউজ করে দেবো, প্রত্যাখ্যান করে দেবো, সেটাই হচ্ছে রিফিউজ। ওকে, এবার হচ্ছে বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হচ্ছে পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ,
পরিমাণগত হ্রাস, সবগুলি কিন্তু প্রযোজ্য। বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি হচ্ছে পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ, পরিমাণগত হ্রাস, সবগুলোই প্রযোজ্য। পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়। তাহলে পুনর্নবীকরণের ফলে আমরা কি করি, যেটা রিসাইকেল। পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়। এরপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জিএপি এর পুরো কথা কি? উত্তর হবে গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটি গঙ্গা নদীর দূষণ প্রতিরোধের জন্য তৈরি একটি পদক্ষেপ। তাহলে জিএপি এর পুরো কথাটা কি? গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটি গঙ্গা নদীর যে দূষণ সেটা প্রতিরোধ করার জন্য, মানে কি বাধা দেওয়ার জন্য তৈরি একটা পদক্ষেপ, জিএপি, গঙ্গা অ্যাকশন প্ল্যান। এবার হচ্ছে প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? অবশ্যই উত্তর হবে প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে। জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ষ। আর প্রকৃতির ফুসফুস যদি বলে তখন হবে অরণ্যকে বলা হয় প্রকৃতির ফুসফুস। এবার বলছে ভৌমজল দূষণের জন্য দায়ী কোন ধাতু? উত্তর হবে আর্সেনিক ধাতু। ভৌমজল দূষণের জন্য দায়ী আর্সেনিক ধাতু। এরপরে বলছে দূষণের ফলে হ্রদ, জলাশয় এবং পুকুরে যে প্রক্রিয়ায় অ্যালগি জাতীয় জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলাশয় ক্রমশ ভরাট হয়ে আসে, সেই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে। ইউট্রোফিকেশনে জলজ প্রাণীর মৃত্যু হয়। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য আমাদেরকে মনে রাখতে হবে, দূষণের ফলে হ্রদ, জলাশয় ও পুকুরে যে প্রক্রিয়ায় অ্যালগি জাতীয় জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলাশয় ক্রমশ ভরাট হয়ে আসে, সেই প্রক্রিয়াকে বলা হয় ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশনে জলজ প্রাণীর কি হয়? মৃত্যু ঘটে। এরপরে কি বলেছে, যে প্রক্রিয়ায় কোনো জলাশয়ে জলজ অণুজীবের দ্বারা অক্সিজেনের মাত্রা হ্রাস ঘটে তাকে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়। যে প্রক্রিয়ায় কোনো জলাশয়ে জলজ অণুজীবের দ্বারা অক্সিজেনের মাত্রা হ্রাস ঘটে তাকে আমরা বলবো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি। কখনো পরীক্ষায় প্রশ্ন দিতেও পারে যে বিওডি এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এরপর হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান, যেটা 2014 সালের 2রা অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী ভারতে শুরু করেন। তাহলে স্বচ্ছ ভারত অভিযান যেটা 2014 সালের 2রা অক্টোবর ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী ভারতে শুরু করেছিলেন। কম্পোস্টিং পদ্ধতিতে কি করা হয়? জৈব সার উৎপন্ন করা হয়। কম্পোস্টিং পদ্ধতিতে জৈব সার উৎপন্ন করা হয়। তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তেজস্ক্রিয় বজ্র এর মূল উৎস কি? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় বজ্র। একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ। একটি সংক্রামক বজ্রের উদাহরণ হচ্ছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ। একটি সংক্রামক বজ্রের উদাহরণ মানে যেখান থেকে রোগ ছড়ায়, ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ। বজ্র কাগজ একটি কঠিন ধরনের বজ্র। বজ্র কাগজ হচ্ছে একটা কঠিন ধরনের বজ্র। এরপর হচ্ছে একটি বিষাক্ত বজ্রের উদাহরণ হলো ক্যাডমিয়াম। একটি ল্যান্ডফিল গ্যাসের উদাহরণ হচ্ছে মিথেন। তাহলে একটি বিষাক্ত বজ্রের উদাহরণ কী হবে? ক্যাডমিয়াম। এটা হচ্ছে একটা বিষাক্ত বজ্র। একটি ল্যান্ডফিল গ্যাসের উদাহরণ হচ্ছে মিথেন, CH4। ল্যান্ডফিল বজ্র ধোয়া জলকে কি বলে? ল্যান্ডফিল বজ্র পদার্থ ধোয়া জলকে লিচেট বলে। ওকে। একটি কৃষিজাত বজ্রের উদাহরণ হচ্ছে ডিডিটি। একটি কৃষিজাত বজ্রের উদাহরণ হচ্ছে ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ডিডিটি। ওকে। তারপরে কি বলেছে? আর্সেনিক দূষণে কোন রোগ হয়? অনেকগুলো তথ্য আমরা জেনে নিচ্ছি। আর্সেনিক দূষণে ব্ল্যাক ফুট রোগ হয়, মানে ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়। আর পারদ দূষণে কোন রোগ হয়? পারদ দূষণে মিনামাটা রোগ হয়। আচ্ছা, ক্যাডমিয়াম দূষণে কোন কোন রোগ হয়? কোন রোগ হয়? ইতাই বা আউজ রোগ হয় ক্যাডমিয়াম দূষণে। ওকে। কাগজ শিল্প থেকে নির্গত একটি বজ্র পদার্থের নাম কি হবে? কাগজ শিল্প থেকে নির্গত একটি বজ্র পদার্থ হচ্ছে সেলুলোজ। এটা হচ্ছে কাগজ শিল্প থেকে নির্গত একটি বজ্র পদার্থ। এরপরে বলেছে গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ পরিলক্ষিত হয়? উত্তরে যাবে গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ পরিলক্ষিত হয়। ভারতে শহরে প্রতিদিন কত পরিমাণ বজ্র সৃষ্টি হয়? উত্তর হবে 500 গ্রাম পার জন। ভারতে শহরে প্রতিদিন কত পরিমাণ বজ্র সৃষ্টি হয়? উত্তর হবে 500 গ্রাম পার জন। ভারতে গ্রামে প্রতিদিন কত পরিমাণ বজ্র সৃষ্টি হয়? উত্তর হবে 300 গ্রাম পার জন, অর্থাৎ জন প্রতি 300 গ্রাম করে গ্রামে কি হয়? বজ্র পদার্থ সৃষ্টি হয়। এরপর আমরা আরও কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিচ্ছি। তো প্রথম প্রশ্নটি যে রয়েছে যে জৈব বজ্র পদার্থের পচনের ফলে উৎপন্ন সারকে কি বলে? তাহলে উত্তর হবে জৈব সার বা বায়ো ফার্টিলাইজার। জৈব বজ্র পদার্থের পচনের ফলে যে উৎপন্ন সার তাকে আমরা কি বলবো? জৈব সার বা বায়ো ফার্টিলাইজার আমরা বলবো। দুটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ কী হবে? একটা রেডিয়াম 226, একটা কার্বন 14। এগুলো হচ্ছে দুটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ। তারপর বলছে দুটি শিল্পের নাম লেখো যেখানে দূষিত গরম জল নির্গত হয়।
উত্তর কী হবে? লৌহ ইস্পাত শিল্পের যে ব্লাস্ট ফার্নেসে এবং তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দূষিত গরম জল নির্গত হয়। লৌহ ইস্পাত শিল্পের ব্লাস্ট ফার্নেসে এবং তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দূষিত গরম জল নির্গত হয়। জৈব ভঙ্গুর দুটি বজ্রের উদাহরণ দাও। শাকসবজি খাবারের অবশিষ্টাংশ। তাহলে কি বলছে? জৈব ভঙ্গুর দুটি বজ্রের উদাহরণ দাও। উত্তর কী হবে? শাকসবজি আর খাবারের যে অবশিষ্টাংশ, এই দুটো হচ্ছে জৈব ভঙ্গুর দুটি বজ্রের উদাহরণ। জৈব অভঙ্গুর দুটি বজ্রের উদাহরণ দাও। একটা প্লাস্টিক হবে, একটা কাঁচ হবে। জৈব অভঙ্গুর দুটি বজ্রের উদাহরণ দাও। একটা হবে প্লাস্টিক, একটা হচ্ছে কাঁচ। কাগজ শিল্প থেকে কি বজ্র নির্গত হয়? সেলুলোজ। কাগজ শিল্প থেকে নির্গত বজ্র পদার্থটির নাম কি? সেলুলোজ। দুটি বিষাক্ত জৈব বজ্রের নাম লেখো। তাহলে দুটি বিষাক্ত জৈব বজ্র হচ্ছে একটা সীসা, একটা হচ্ছে পারদ। এই দুটো হচ্ছে বিষাক্ত বজ্র, বিষাক্ত জৈব বজ্র। ওকে, এরপরে কি বলছে? দুটি চিকিৎসা বজ্রের উদাহরণ দাও। একটা হচ্ছে ক্যাথিটার, একটা হচ্ছে সিরিঞ্জ, মানে ইঞ্জেকশনের সিরিঞ্জ। দুটি চিকিৎসা বজ্রের উদাহরণ কী হবে? একটা ক্যাথিটার, একটা হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ। পরের প্রশ্ন, শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে কি বলে? শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে স্ক্রাবার বলা হয়। ওকে, কি বলা হয়? স্ক্রাবার বলা হয়। পরের প্রশ্ন, জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন পদ্ধতিকে কি বলে? উত্তর হবে কম্পোস্টিং বলে। জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং। বজ্র জল শোধনের পদ্ধতিকে কি বলে? নিষ্কাশন বলে। যখন তরল পদার্থ শোধনের কথা বলবে তখন হবে নিষ্কাশন। বজ্র জল শোধনের পদ্ধতিকে বলা হয় নিষ্কাশন। মাটিতে পুঁতে বজ্র অপসারণ পদ্ধতিকে কি বলা হয়? জমি ভরাটকরণ বা ল্যান্ড ফিলিং বলা হয়। মাটিতে পুঁতে বজ্র অপসারণ পদ্ধতিকে কি বলা হয়? জমি ভরাটকরণ বা ল্যান্ড ফিলিং বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম বজ্র ব্যবস্থাপনা, যে মানে বজ্র এবং বজ্র ব্যবস্থাপনা, এই অধ্যায়টি থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো। তো আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করেছি। এর বাইরেও যদি কোনো প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আরও একটি ভিডিওতে বজ্র এবং বজ্র ব্যবস্থাপনার পার্ট 2তে সেগুলো আলোচনা করে দেব। তো অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে একেবারে পরিবেশবিদ্যা এবং অন্যান্য যে সমস্ত টেটের সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের উপর চ্যাপ্টার ওয়াইজ ভিডিও প্রোভাইড করার চেষ্টা করছি। তো যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ক্লাসগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই আপনার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন, কারণ আপনাদের শেয়ার আমাদের অনুপ্রেরণা, আপনাদের লাইক, আপনাদের শেয়ার আমাদের অনুপ্রেরণা দান করে ভিডিওগুলো বানানোর জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।